নমস্কার, আমি রাজেন্দ্র প্রসাদ দাস শুরু করছি শেয়ার বাজারের ট্রেডিং এবং ডিলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আজকে শেয়ার বাজারের আলোচনায় আমি আনছি আমাদের জ্ঞান সাহেবকে। ওনার যে জ্ঞানগুলো বহু বছর আগে আমরা পেয়েছিলাম, আজকে সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে একটুখানি টেকনিক্যাল বোঝানোর চেষ্টা করব। অবশ্যই এই উইলিয়াম ডেলবার্ট জ্ঞান সাহেব জন্ম আজকে থেকে যার প্রায় 150 বছর আগে এবং প্রায় 1900 সাল, তার মানে আজকে থেকে 120 বছর আগে, অতি অল্প বয়সে 24 বছর বয়সে শেয়ার বাজারে এইসব ট্রেডিং নিয়ে অ্যানালিসিস চালু করে দেয়, ট্রেডিং শুরু করে দেয়। যত ইতিহাস ঘাঁটি ততই দেখছি সবাই এই 20-22 বছরে এইসব ট্রেডিং শেয়ার বাজার নাড়াচাড়া শুরু করে দিয়েছিল। মানে নাড়াচাড়া মানে আমি বলতে চাইছি না যে আমার আপনার মতো ট্রেডিং শুরু করেছিল, কেন ব্যাচ, প্রফিট কর, লস কর, এইসব না, অ্যানালিসিস শুরু করে দিয়েছিল। ভাবতে অবাক লাগেই যখন অনেকগুলো বই পড়ি, অনেকগুলো ওয়েবসাইট ঘাঁটি, অনেকগুলো এই শেয়ার বাজারের মুনি ঋষিদের নিয়ে যারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে গেছেন তাদের নিয়ে যখন ভাবি বা চিন্তা করি, সত্যি অবাক লাগে। তো আমরা অনেক টেকনিক্যাল অ্যানালিস্টদের কথা জানি। ডাও সাহেব আছেন, চার্লস ডাও আছেন, বা এরকম অনেকেই আছেন। তবে তাদের টেকনিক্যাল অ্যানালিসিস আর জ্ঞান সাহেবের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অন্যান্যরা যে অ্যানালিসিসগুলো করেছে সেগুলো পিওরলি টেকনিক্যাল এবং পিওরলি ডেটা নিয়ে অ্যানালিসিস করেছে। ডেটাটা বেড়েছে বা কমেছে, ডেটাটার মুভমেন্ট কি হয়েছে তার উপরে অ্যানালিসিস করেছে। বাট জ্ঞান সাহেব যে অ্যানালিসিসটা করেছে অবশ্যই ডেটা রিলেটেড, বাট এখানে কিছুটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার জড়িয়ে আছে। কেমন ধরনের? মানে উনি যে অ্যানালিসিসটা করেছেন সেটা পুরোপুরি ধরুন একটু নিউমারাস, একটু অ্যাস্ট্রোনমি, একটু অ্যাস্ট্রোলজি, একটু অ্যানসেন্ট ম্যাথমেটিক্স, এই টাইপের আলোচনাগুলো ওনার অ্যানালিসিসে আছে। তো এখানে মজা লাগে এটাই যে অ্যাস্ট্রোলজি এখানে ব্যবহার করা হয়েছে। অ্যাস্ট্রোলজিটা আজকে থেকে 150 বছর আগে একটা ভালো অবলম্বন ছিল অনেকের কাছে। অনেক কিছুতেই অ্যাস্ট্রোলজির ব্যবহার করা হতো। বুঝতেই পারছেন সময়ের যুগের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, সেটা হয়তো চেঞ্জ হয়েছে। আপনার কাছে হয়তো এই মুহূর্তে অ্যাস্ট্রোলজিটা ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। বাট অ্যাস্ট্রোলজি যদি কোনো কিছু কারোর উপকারে আসে এবং সেটা দেখে যদি কাজ হয় তাহলে খারাপ লাগার তো কিছু নেই, ট্রাই করা যেতে পারে। এবং আজকাল সত্যি কথা বলতে কি, আমি তো ট্রেডিংয়ের সময় আমি দেখতে পাচ্ছি অনেক অ্যাস্ট্রোলজিক্যাল অনেক রকম নিউজ আসছে। অনেক রকমের যেরকম ওই হোয়াটসঅ্যাপ সার্ভিস হয় না, যেখানে আপনি হয়তো একটা কোনো কিছু সাবস্ক্রাইব করে টাকা দিয়ে তাদের থেকে হয়তো কি কেনা যেতে পারে, কি বেচা যেতে পারে, এই ধরনের যে ইনফরমেশনগুলো বা এই ধরনের যে কলগুলো আপনারা নেন, সেরকমই তো অ্যাস্ট্রোলজির কল আসা চালু হয়েছে। যে অমুক দিন থেকে অমুক শেয়ার বাড়বে, অমুক ধরুন এত তারিখ থেকে স্টিল শেয়ারগুলো বাড়বে। তো সবাই টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল এই ধরনের শেয়ারগুলো নিয়ে তখন, বা বলা হলো অমুক তারিখ থেকে সুগারের শেয়ারগুলো বাড়বে, তো তখন সবাই সুগারের শেয়ার নিয়ে। তো এরকম ধরনের অ্যাস্ট্রোলজি তো এখনকার দিনেও দেখতে পাচ্ছি। কখনো সত্যি হয়, কখনো ঠিকঠাক হয় না। সে তো টেকনিক্যালিও অনেক সময় ঠিকঠাক হয়, আর ঠিকঠাক না হলে আমরা বলি যে টেকনিক্যালি ফেলিওর। তো এখানে টেকনিক্যাল ফেলিওর যদি আমি বলতে পারি, প্যাটার্ন ফেলিওর আমি বলতে পারি, তাহলে অ্যাস্ট্রোলজিতে আমরা কেন বলতে পারবো না যে অ্যাস্ট্রোলজিক্যাল ফেলিওর? তো জানি না, যুক্তিতর্ক বিতর্ক তো চিরকাল থাকবে এরকম ধরনের বিষয় নিয়ে, সেটা থাক। আমি আজকে জ্ঞান সাহেবের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, মানে জ্ঞান সাহেবের অনেক ট্রেডিংয়ের প্রিন্সিপাল আছে, তো সেই প্রিন্সিপালটা নিয়ে আমি একটু আলোচনা করছি এই কারণে যে আপনারা এই প্রিন্সিপালগুলো একটুখানি খাতায় লিখে লিখে যদি একটুখানি প্র্যাকটিস করেন, ট্রেড করেন আর দিনক্ষণগুলো মনে রাখেন, তাহলে আমার মনে হয় ট্রেডিংয়ে কিছুটা হেল্প হলেও হতে পারে। কিছু বিশ্বাস করে তো ট্রেডিং করতে হবে, তার মধ্যে এটা একটা পার্ট। অনেক অ্যানালিসিসের মধ্যে এটাও একটা পার্ট। তো অনেক অ্যানালিসিসের মধ্যে আমার জ্ঞান সাহেবের ইন্ডিকেটর থাকবে না, এরকমটা হতে পারে না। তো আমি এক এক করে ওনার যে প্রিন্সিপালগুলো আছে সেগুলোর আলোচনা করব। প্রথম প্রিন্সিপালে বা প্রথম রুলস উনি বলছেন যে ইফ দ্য হাই প্রাইস অফ দি এন্টায়ার উইক ইজ অ্যাচিভড অন ফ্রাইডে, তাহলে এক্সপেক্ট হায়ার প্রাইস নেক্সট উইক। তাহলে শুক্রবার দিনকে যদি কোনো শেয়ারের দাম উচ্চতাতে
থাকে, মানে ধরুন সোম থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত শেয়ার যা উচ্চতা বা যা হাই প্রাইস করেছে, ফ্রাইডেতে যদি সেই হাইটাও ব্রেক করে উপরে যায়, তাহলে বলা হচ্ছে যে পরের সপ্তাহে কিন্তু ওই শেয়ারের দামটা আবার বাড়বে। আমি প্রথমটায় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো এক্সাম্পল দিতে গেলে অনেক বড় প্রোগ্রামটা হয়ে যাবে। প্রথম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। ধরা যাক কেপিআইটি ধরা যাক সোমবার দিনকে ট্রেডিং হলো 714 হাই করলো, মঙ্গলবার দিনকে ট্রেডিং হলো 712 হাই করলো, তাহলে এখনও পর্যন্ত হাই 14ই। বুধবার দিনকে ট্রেডিং হলো, হাই করলো 740, তাহলে আগের হাইটা ভেঙে দিল। বৃহস্পতিবার দিন ট্রেড হলো, হাই হলো 728, আর শুক্রবার দিনকে ট্রেড হলো, হাই করে দিল 750। তাহলে বলা হচ্ছে যে এই শেয়ারটা কিন্তু পরের সপ্তাহে 750-এর দামটা ভেঙে একটা নতুন দাম হতে পারে, সেটা 752 হতে পারে, 762, হোয়াট এভার, বাট পরের সপ্তাহে কিন্তু এটার চান্স আছে শেয়ারটা বাড়বার। তাহলে আমাকে এখান থেকে কি মাথায় রাখতে হচ্ছে? এখান থেকে মাথায় রাখতে হচ্ছে শুক্রবার দিনকে যদি শেয়ার তার উচ্চতা তৈরি করে সারা সপ্তাহের মধ্যে, তাহলে পরের সপ্তাহে শেয়ারটা কিন্তু আবার একটা নতুন দাম বা নতুন উচ্চতা তৈরি করবে। একইভাবে যদি সারা সপ্তাহের মধ্যে শুক্রবার দিনকে লো প্রাইস তৈরি করে, নিচু দাম, তাহলে কিন্তু পরের সপ্তাহে আরও কিন্তু শেয়ারটা নিচে যাবে। অর্থাৎ ফ্রাইডেটা আমাকে মাথায় রাখতে হচ্ছে, ফ্রাইডের উঁচু দাম পরের সপ্তাহে আবার উঁচু হবে, ফ্রাইডের নিচু দাম পরের সপ্তাহে কিন্তু আবার নিচু দাম করবে। তো দুটো রুল। নাম্বার 3 নম্বর রুলে বলা হচ্ছে ইন এ হাইলি আপট্রেন্ডিং মার্কেট উইকলি লো ইজ অ্যাচিভড অন টুইসডে। আগের সাথে কিন্তু এটাকে গোলাবেন না, বলছে আপট্রেন্ডিং যদি কোনো মার্কেট হয়, হাইলি আপট্রেন্ডিং মার্কেট, তাহলে সারা সপ্তাহের মধ্যে কিন্তু শেয়ারটা মঙ্গলবার দিনকে কিন্তু তার সারা সপ্তাহের মধ্যে ওই মঙ্গলবার দিনকে যে লোটা করবে সেই লোটাই লো। অর্থাৎ আমি যদি এটা একটুখানি ঘুরিয়ে চিন্তাভাবনা করি যে কোনো একটা আপট্রেন্ডিং মার্কেটে বা কোনো একটা আপট্রেন্ডিং শেয়ার মঙ্গলবার দিনেই কিন্তু তার লো দামটা তৈরি করে, তার মানে মঙ্গলবার দিন যেটা লো হবে সেই লোটা জেনারেলি সারা সপ্তাহের মধ্যে, মানে তারপরে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর কিন্তু ব্রেক করা উচিত না। তো দেখে নিন কোন কোন শেয়ার মঙ্গলবার দিন লো করলো। আমরা পরের দিনকে তো আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের জন্য ওই লোটাকে স্টপ করে কিনে খেলতেই পারি। আপনার পছন্দের কোন শেয়ার এরকম হচ্ছে বা করছে সেগুলো বাছাই করা চালু করে দিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি মার্কেটটা স্ট্রং ডাউন ট্রেন্ড হয়, জাস্ট এর অপোজিট, তাহলে কিন্তু উইকলি হাই যেটা তৈরি হবে সেটা কিন্তু বুধবার তৈরি হবে। তার মানে ইফ দ্য মার্কেট ইজ ইন এ স্ট্রং ডাউন ট্রেন্ড, যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে একটা শেয়ারের যদি ট্রেন্ড কন্টিনিউ ডাউন হয়, সে কিন্তু একটা হাই তৈরি করার চেষ্টা করে বুধবার দিনকে। অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার আমরা ওই বুধবারের হাইটাকে স্টপ করে আমরা কিন্তু বিক্রি করতে পারি, যদি ওটা ওই হাইটা যদি সোমবার বা মঙ্গলবার ক্রস করে থাকে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই নয় যে সোমবার একটা হাই, মঙ্গলবার একটা হাই, যা হলো বুধবারের হাইটাকে আমি স্টপ করে বেছে দিলাম, তা কিন্তু হবে না। যদি সোমবার এবং মঙ্গলবার সেই হাইটা ক্রস করে নতুন একটা হাই করে বুধবার, এবং অবশ্যই ওটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডের শেয়ার, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি বুধবার দিনকে ওই হাইটাকে স্টপ করে শর্ট সেল করতে পারি। 5 নম্বর পয়েন্টে আসি। when the price cross the high of the last 4 week it is an advance indication of more higher price। তার মানে যদি লাস্ট 4 উইক মানে কি? লাস্ট 4 উইক মানে লাস্ট 1 মাস, সেই লাস্ট 1 মাসের হাই যদি ক্রস করে তাহলে বলা হচ্ছে যে আগামী দিনে কিন্তু এই শেয়ারের দামটা আরও বাড়বে। বেসিক্যালি এটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসেও আমরা সবাই জানি যে সারা মাসের হাই, সারা মাসের উচ্চতা যদি কোনো শেয়ার ক্রস করে তাহলে তার ক্ষমতাটা আরও বেড়ে যায় এবং সে আরও নতুন হাই করার চেষ্টা করে। একইভাবে প্রাইস যদি লাস্ট 1 মাসের নিচে চলে যায়, কোনো শেয়ারের প্রাইস লাস্ট 1 মাসের নিচে চলে গেছে, লো করছে, তাহলে বুঝতে হবে শেয়ারটা খুবই উইক এবং সেটা হয়তো আরও লো করতে পারে। তো
আপনি যেটা ভুল করবেন না সেটা হচ্ছে যদি কোনো শেয়ার কোনো টাইমে আপনি দেখেন যে মান্থলি লো ব্রেক করেছে, চেষ্টা করবেন না কিনে খেলার, কেন শেয়ারটা উইক হয়ে গেছে। আমাকে স্ট্রং হওয়ার কারণগুলো খুঁজে বের করতে হবে, যে কারণে শেয়ারটা স্ট্রং হচ্ছে আমাকে সেটা মাথায় রেখে সেটাকে স্টপ করে কিন্তু কিনতে হবে। তো লো হচ্ছে বলেই আমরা অনেক সময় কিনে বসি, অনেক সময় দেখা যায় অনেক শেয়ার পড়ছে তো পড়ছে বা লো করছে অমুক হচ্ছে, আমরা তখন ভাবি যে শেয়ারটা তো অনেক উঁচু দাম ছিল সেখান থেকে অনেকটা নেমেছে, চলুন কিনে নিই। অ্যানালিসিসটা আগে করে নিন, টাইম চলে যাবে না, শেয়ার বাজার পালিয়ে যাবে না, আপনিও কোথাও পালাবেন না, টাকাও যদি শেয়ার না কেনেন লস হওয়ার চান্সও থাকছে না, সুতরাং ভয়ের তো কোনো কারণ নেই, টাকাটা থাক, অ্যানালিসিস আগে, তারপরে এবার শেয়ারটা কিনবো কি কিনবো না তার বিচার বিবেচনা করব। তো নাম্বার 7, এখান থেকে একটুখানি বুঝতে একটু অসুবিধা হবে, একটু ধীরে সুস্থে বুঝতে হবে। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইন অ্যান আপট্রেন্ড মার্কেট ইফ দ্য প্রাইস ব্রেক 30 DMA অ্যান্ড রিমেইন বিলো ইট অ্যাটলিস্ট ফর 2 কনজিকিউটিভ ডেজ, পরপর যদি দুদিন ক্লোজিং দেয় 30 DMA নিচে, তাহলে এটা আমাকে বলছে যে আরও নিচের দিকে যাবে, মাচ গ্রেটার কারেকশন হতে পারে। এখন 30 DMA ব্যাপারটা কি? 30 DMA মানে হচ্ছে যে লাস্ট 1 মাস ধরে শেয়ারের যে ক্লোজিং প্রাইস, সেই ক্লোজিং প্রাইসগুলোকে মানে বন্ধ দামগুলোকে আমরা যদি যোগ করে 30 দিয়ে ভাগ করি, যেটা টেকনিক্যালি অনেক সহজে আমরা আজকাল টেকনিক্যাল থেকে বের করতে পারি যে 30 DMA কী ছিল। তো সেখানে সেই 30 DMAর নিচে যদি দাম পরপর দুদিন বন্ধ হয়, তাহলে কিন্তু শেয়ারটার দাম বলছে, মানে জ্ঞান সাহেব বলছেন যে আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাকে এগুলো এক একটা করে পয়েন্টগুলো লিখে নিতে হবে খাতায়, যে এটা হয়েছে কি, এটা হয়েছে কি, এটা হয়েছে কি, তবে কিন্তু আমাকে শেয়ারটাকে সিলেক্ট করতে হবে যদি আমি জ্ঞান সাহেবের উপরে চিন্তাভাবনা করে ট্রেডিং করব। এই যে জ্ঞান সাহেবের জ্ঞানগুলো দিলাম, একসাথে অনেকগুলো দিলে তো বদহজম হয়ে যাবে। আস্তে 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 পড়তে হবে, আস্তে 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 বুঝতে হবে, সেই বোঝাগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি চাই যে আপনারা প্র্যাকটিস করুন, আপনারা বুঝুন। যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয় তো আমাকে অবশ্যই ফোন করুন, ফোন নাম্বার দেওয়া আছে। জানার চেষ্টা তো সবাইকেই করতে হয়, আর জানার কোনো বয়স তো হয় না। যে কোনো কেউ, আপনারা যেরকম ফোন করছেন, অনেকেই ফোন করছেন, করুন, কোনো অসুবিধা নেই। যে কটা পয়েন্ট আমরা শিখলাম, জানলাম, সেগুলো খাতায় লিখুন। বাকি পয়েন্টগুলো নিয়ে আমরা আবার পরের সপ্তাহে আসবো, পরের সপ্তাহে আবার সেগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করব। এবং অনেক অনেক মজার ব্যাপার আছে বাকি পয়েন্টগুলো আমি যখন আলোচনা করব, কেন বাকি পয়েন্টগুলো কীরকম প্র্যাকটিস করব আমি তার কিছু আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যে কোথা থেকে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, সেগুলো বলার চেষ্টা করব। আপাতত আজকে এই পর্যন্ত থাক, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে এর দ্বিতীয় পার্ট নিয়ে পরের সপ্তাহে। নমস্কার।